ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে অরূপ সেন স্টাডি সেন্টারে স্বাগত। আজকে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের বাংলা এসএ কিউ সম্পর্কে। দেখো, আমি আগের দিন তোমাদের 1 থেকে 8 সেট পর্যন্ত আলোচনা করে রেখেছি। আজকে 9 নম্বর সেট থেকে একটু আলোচনা করে নিচ্ছি। তো পরপর আলোচনা করব। যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। দেখো, এ আগুন নিভবে না, কোন আগুনের কথা বলা হয়েছে? দেখো, 43-এর অর্থাৎ 1350 বঙ্গাব্দের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন ক্ষুধার্ত মানুষের খিদের আগুন না নেবার কথা বলা হয়েছে। বেশ, তারপরে দেখো 2 নাম্বারটা, সতীশ মিস্ত্রির কোন ধানে মড়ক লেগেছিল? মহাশ্বেতা দেবীর ভাত গল্প অনুসারে সতীশ মিস্ত্রির হরকুল, মোটা আর পাটনাই এই 3 ধরনের ধানে মড়ক লেগেছিল। ঠিক আছে, যাদের হয়ে আছে খুবই ভালো কথা, যাদের হয়ে আছে তারা অবশ্যই শুনে নাও, যাদের হয়ে নেই তারা কি করবে, তারা লিখে নাও পারলে পরে, আর যদি না পারো তাহলে অবশ্যই শোনো, বারবার শোনো, কাজে লাগবে। ভোরের আলোয় নেমে এসে হরিণটি কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতা অনুসারে সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তারপরে দেখো, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবি কি পারেন বলে জানিয়েছেন? দেখো, কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় আক্রান্ত জন্মভূমির বিপন্নতার দিনে কবিতার লেখা কবিতায় নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন বলে জানিয়েছেন। তারপরে দেখো, কবির দেহ ও চোখ কি দেখতে চায়? কবির দেহ চাই সবুজ বাগান, চোখ চাই সবুজ। তা দেখো, শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবি চোখ চাই সজীব প্রাণবন্ত সবুজ, আর দেহ চাই সবুজ বাগানের সান্নিধ্য। তোমাদের কবিতাতেই আছে, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। হ্যাঁ, তো কবিতাগুলো পারলে পরে মুখস্থ করবে, হ্যাঁ, খুব কাজে লাগবে। দেখো, বঙ্কিম ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতে দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কোথায় কিসের মতো আসে? মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী লাটে উঠবে কেন? বহুরূপী যে এখন নতুন বই বেরিয়েছে, এর বাড়ি আমাদের গ্রামের পাশেই। তো দেখো, বিভাব নাটকে মানে ওই বহুরূপীটার বাড়ি আর কি। বিভাব নাটকে উল্লেখিত দ্বিতীয় লভ সিনকে প্রোগ্রেসিভ অর্থাৎ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ও প্রগতিশীল করে তুলতে বৌদি শম্ভু মিত্রকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার বা আত্মগোপনকারী রাজনৈতিক নেতা সাজতে বলেন। দীপ্তি মিত্রের এমন পরিকল্পনায় শম্ভু মিত্রের মনে হয় এসব করলে সরকারের সন্দেহ হবে যে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে নিঘাত বহুরূপী নাট্য দলের কোনো যোগ আছে, তাই তিনি প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। তারপরে দেখো, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কি দেখে ভয়ে পিছিয়ে যান? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে রজনীবাবু পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর ও এলোমেলো চুলের বুড়ো কালীনাথকে হঠাৎ দেখে ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। এই রে, পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসার কারণ কি? দেখো, শম্ভু মিত্রের বিভাব নাটক অনুসারে ভাত কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল। তারপর দেখো, অথবা দিয়ে সে রাজনীতি আমার জন্য নয়, কোন রাজনীতির কথা বলা হয়েছে? নানা রঙের দিন নাটকে উল্লেখিত সরল ভাইকে বন্দি করা, স্নেহসীন বাবাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সিংহাসনে বসার হীন কৌশলকেই মোহাম্মদ রাজনীতিকে কূট বলে উল্লেখ করেছেন। তারপরে দেখো, সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল।
ওর কাছে জল পেতে পারো, জলের প্রয়োজন হলো কেন? কর্তা সিং দুগ্গালের অলৌকিক গল্পে গুরু নানক তৃষ্ণার্ত শিষ্য মর্দানাকে পাহাড় চূড়োয় বলি কান্ধারীর কাছে জল পাওয়ার কথা বলেছিলেন। জলের প্রয়োজন হয়েছিল কারণ শিষ্য মর্দানা জল তেষ্টা পেয়েছিল। গুচ্ছ ধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছ ধ্বনি। যেমন উত্তর শব্দের তয়ে তয়ে দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ঘটেছে, এই হলো গুচ্ছ ধ্বনি। ল্যাড কথার পুরো নাম কি? আগেও হয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? এটাও অনেকবার হয়েছে। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারা পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, এমন শব্দকে ক্লিপিংস বলে। যেমন টেলিফোন থেকে ফোন, ছোট কাকা থেকে ছোটকা ইত্যাদি। তারপরে দেখো 10 নাম্বার সেটে আমরা চলে এসেছি। 10 নাম্বার সেট। মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল? মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক ছিল। ঠিক আছে, বেশ। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই একটা কমেন্ট করবে এবং একটা লাইক করো। বেশ, তারপর দেখো পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে? বলা হয়েছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। শনিতে বাদলা লাগলে 7 দিন থাকে, মঙ্গলে 5 দিন থাকে, বুধে 3 দিন থাকে, আর অন্য দিন বাদলা লাগলে 1 দিনের ব্যাপার। এরপরে দেখো চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি কিভাবে নিজেকে চিনেছেন? দেখো রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনেছিলেন। তারপরে দেখো মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের শিকার কবিতা অনুসারে হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল, এখানে এই আগুনের কথাই বলা হয়েছে। তারপর দেখো কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? কবি সমর সেন তার মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছিলেন। তারপরে দেখো অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? বিভাব নাটক অনুসারে অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে রুমাল বার করে মুখ মুছে একদিকে তাকিয়ে পা নাড়তে থাকে, কায়দা করতে থাকে আর কি। তারপর দেখো তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? দেখো নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার নিজের রূপ, একটা মেয়ে রূপ ও গুণে মুগ্ধ হয়ে প্রেমে আকৃষ্ট এক বড়লোকের মেয়েকে তিনি বিয়ে করার আশা প্ল্যান করেছিলেন। আমি তা পারি না, কবি কি পারেন না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে বিধির বিচারের আশায় বসে থাকতে পারেন না। তারপর দেখো খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? শম্ভু মিত্রের বিভাব নাটক অনুসারে প্রেমের নাটকের দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে দিয়ে বেড়ায়। তারপরে দেখো নানা রঙের দিন নাটকে চরিত্রলিপি বয়স সহ উল্লেখ করো। দেখো দুটো চরিত্র আছে, একটা তোমরা জানো যে কালীনাথ সেন আর রজনীকান্ত চট্টোপাধ্যায়। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হচ্ছে 68 বছর আর কালীনাথ সেনের বয়স হচ্ছে প্রায় 64 বছর। তাহলে দেখো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের চরিত্র দুটি ও তাদের বয়স হলো বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স 68 বছর এবং প্রমপটার কালীনাথ সেন বয়স হচ্ছে প্রায় 60 বছর। তারপরে দেখো যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? তাহলে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে সমুদ্র আটলান্টিস দ্বীপকে খেয়েছিল। জয়তরণে ঠাসা মোহনীয় রোম, কোন শহরের কথা বলা হয়েছে? বেটোল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় জয়তরণে ঠাসা শহর রোমের কথা বলা হয়েছে। তারপরেরটা দেখো থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। দেখো গ্রিক শব্দ থিসরাসের অর্থ হলো অর্থভাণ্ডার, এখান থেকেই ইংরাজি থিসরাস শব্দটি এসেছে।
যার সমার্থক হলো সমার্থ শব্দকোষ, অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দের কোষ গ্রন্থকে থিসরাস বলা হয়। রজেটের থিসরাস, ঠিক আছে, উদাহরণ। তারপর দেখো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? সংক্ষেপিত পদ বা ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন টেলিফোন থেকে ফোন, ছোট কাকা থেকে ছোট ছোটকা। হ্যাঁ, শর্ট আগে হয়েছে, একটু আগে হলো। শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম বলো। শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম হচ্ছে ঐতিহাসিক শব্দতত্ত্ব, শব্দভিত্তিক শব্দতত্ত্ব। বেশ, এরপরে 11 নম্বর সেটে চলে যাই। 11 নম্বর সেট দেখো, সে স্বর্গ সুখ পায়। কিভাবে সে স্বর্গ সুখ পায়? তাহলে উৎস বহুদিন পর ডেকচির ভাতে হাত ঢুকিয়ে ভাতের স্পর্শে স্বর্গ সুখ পায়। তারপর দেখো ওটা পাশবিক স্বার্থপরতা। কার মতে? কোনটি পাশবিক স্বার্থপরতা? দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন অবস্থা চলাকালীন নিখিল যখন আগে নিজেকে বাঁচানোর সপক্ষে যুক্তি দেয়, তখন মৃত্যুঞ্জয় এমন আত্মসর্বস্বতাকে পাশবিক স্বার্থপরতা বলে আখ্যা দিয়েছেন। তাহলে মৃত্যুঞ্জয় বলেছে কথাটা, ঠিক আছে। বেশ, সবুজের অনটন ঘটে। কিভাবে সবুজের অনটন ঘটে? দেখো, আমি দেখি কবিতা অনুসারে নির্বিচারে সবুজ ধ্বংস করে নগরায়নের ফলে শহরে সবুজের অনটন ঘটে। তারপরে দেখো, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? কবি সমর সেন সেই মহুয়ার দেশ কবিতায় শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। তারপরে দেখো, আমি তা পারি না। কবি কি পারেন না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। এ জগৎ স্বপ্ন নয়। কবির কখনো এরূপ উপলব্ধি। দেখো, জীবনের প্রান্ত বেলায় এসে পৌঁছে জীবনের অভিজ্ঞতা ও বোধে প্রাজ্ঞ এবং পরিপূর্ণ কবির এমন উপলব্ধি হয়েছে। দুরন্ত অভাব থেকেই এর জন্ম। বক্তা দুরন্ত অভাব বলতে কি বুঝিয়েছেন? দেখো, নাটকের জন্য প্রয়োজনীয় টাকা, মঞ্চ উপকরণ ইত্যাদি সমস্ত বিষয়ে অভাবই তাদের নিত্য সঙ্গী হওয়ায় সৌমিত্র উপরিউক্ত মন্তব্যটি করেছেন। তারপর দেখো, মরে যাব তবু ভুলবো না, সেই মেয়েটা রূপগুণ আর কি। কে কি ভুলবে না? দেখো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় আমৃত্যু তার প্রাক্তন প্রেমিকার অদ্ভুত করে চেয়ে থাকার কথা ভুলবেন না। মরে যাবেন তবু ভুলবেন না। বেশ বেশ, তারপরে দেখো, মাতালের এই হচ্ছে বিপদ। মাতালের কোন বিপদের কথা বলা হয়েছে? মাতালের বিপদ হচ্ছে মদ ছাড়বো বলেও ছাড়ার নেই, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। তারপরে দেখো, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে সম্পৃক্ত? অমর গাঙ্গুলি বহুরূপী নাট্য দলের সঙ্গে সম্পৃক্ত বা সংযুক্ত ছিলেন। তারপরে দেখো, চীনের প্রাচীর যখন শেষ হলো, কোথায় গেল রাজমিস্ত্রিরা? তখন কি হয়েছিল? দেখো, কবি বেরটোল্ড ব্রেক পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে বিস্ময়কর চীনের প্রাচীরের কাজ শেষ হওয়ার পরে রাজমিস্ত্রিরা চিরতরে ইতিহাসের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে কথক তার মায়ের বলা গুরু নানকের গল্পটির অবশিষ্ট অংশ শোনার জন্য কৌতূহলী হয়ে উঠেছিলেন। তারপর দেখো, শৈলী বিজ্ঞান কাকে বলে? দেখো, ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশিত হয়। এক্ষেত্রে ভাষার রূপ বা ফর্ম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যা লেখকের লেখার শৈলীর উপর নির্ভরশীল। লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই আসলে স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান বলা হয়। লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই আসলে স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান বলা হয়। গুচ্ছধ্বনি কাকে বলে? দেখো, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। যেমন উত্তরে তয়ে তয়ে গুচ্ছধ্বনি। বেশ, তারপরে দেখো, ন্যূনতম নব্য শব্দ প্রয়োগের আসলে কি? দেখো, ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে,
তখন সেই প্রক্রিয়াকে নব্য শব্দ বলে। যেমন ফেসবুক নতুন শব্দ, স্পা, অ্যাপস এগুলো সব নতুন শব্দ ভাষার মধ্যে প্রবেশ করে গিয়েছে। বেশ, এরপরে দেখো 12 নাম্বার সেট, সেটা আশ্চর্য নয়। কোনটা আশ্চর্য নয়? দুর্ভিক্ষের সময় কলকাতা শহরে ফুটপাতে অনাহারগ্রস্ত মানুষের মৃত্যুর মতো সহজযোগ্য ব্যাপারটা মৃত্যুঞ্জয় বিশ্বাস করতে পারছে না। এটা নিখিলের কাছে আশ্চর্যের ব্যাপার নয়। ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগে কি কি? তাহলে বাড়িতে ঝিঙের শাল, বড় বাড়িতে ঝিঙের শাল, রাম শাল, কনকমালী, পদ্মজালি, মোটা সাপ্তা, এই 5 ধরনের ভাত হওয়ার কথা বলা হয়েছে। তারা এসব মানবে কেন? কারা কি মানবে না বলে মনে হয়েছে বক্তার? দেখো, হপ্তা বিলিতি, ফি হপ্তা বিলিতি বায়োস্কোপ দেখা অতি আধুনিক বাঙালিরা ভঙ্গি নির্ভর নাটক দেখলে মানবেন না। বেশ, তারপরে দেখো, এ জগৎ স্বপ্ন নয়, কবির এইরূপ উপলব্ধির কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কূলে কবিতায় চলমান জগৎকে সত্য বলে জেনেছেন। জগৎ মানেই সুখ দুঃখ, আনন্দ বেদনা, দুঃখের তপস্যা। তাই জীবনের সে প্রান্ত বেলায় এসে জীবনের অভিজ্ঞতা বোধে প্রাজ্ঞ এবং পরিপূর্ণ হয়ে কবি এমন উপলব্ধি হয়েছে। বেশ, তারপরে দেখো একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় ভোরের অপরূপ প্রাকৃতিক পরিবেশে বন্দুকের গুলির ধাতব আওয়াজের বিসদৃশ ও নির্মম ব্যঞ্জনা সৃষ্টির জন্য কবি অদ্ভুত শব্দটি ব্যবহার করেছেন। নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নামুক বলা হয়েছে? কবি ক্লান্তির ওপর মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে। আমি তা পারি না, কবি কি পারে না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। তারপরে দেখো, মাবরিয়াত সত্যম অপ্রিয়ম সংলাপটির বাংলা কি? প্রশ্নোদ্ধৃত সংস্কৃত শ্লোকটির বাংলা অর্থ হলো অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। তারপর দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্যটা কি? প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। রজনীকান্ত চট্টোপাধ্যায় একেই জীবনের সত্য বলে মনে করেছেন। তারপর দেখো, উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? অলৌকিক গল্পে নানককে বাবলাতলায় অনুচরদের নিয়ে বসে থাকতে দেখে, নিচে জলস্রোত বয়ে যেতে দেখে বলি কান্ধারী হতভম্ব হয়েছিলেন। তারপর দেখো, তখন সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? গ্রিক পুরাণ অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি একথা বোঝাতেই সমুদ্র তাকে খেলো বলে উল্লেখ করেছেন। গুচ্ছধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। বারবার হচ্ছে দেখো এটা। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। গুচ্ছধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না। যেমন উত্তর শব্দের তয়ে তয়ে, হস্যু তয়ে তয়ে যে দেখতে পাচ্ছ তয়ে তয়ে, এই তয়ে তয়ে ত আবার ত দুটোই ব্যঞ্জন ধ্বনি, হলো গুচ্ছধ্বনি। ক্লিপিংস কি? ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন টেলিফোন থেকে ফোন। তারপরে দেখো, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? কে প্রচলন করেন? যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সংযত হয় তার সংবাদ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। তারপরে দেখো, সেট 13 নাম্বার, সে একটা কর্তা বটে, কথাটি কি? মহেশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উল্লেখিত মাতলা নদীর বানে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের সরকার থেকে ঘর বানানোর টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। সাধন দাসের মুখে একথা শুনে উৎসব প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছে। তারপরে দেখো, ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। কেন নিখিল হাল ছেড়ে দেয়? প্রায় অপ্রাকৃতিস্থ মৃত্যুঞ্জয়কে নিখিল নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার অভিজ্ঞতার কাছে কথার মারপেচ অর্থহীন হয়ে যাওয়ায় ক্রমে ক্রমে নিখিলকেও হাল ছেড়ে দিতে হয়। তারপর দেখব, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কোন দেনা শোধের কথা বলা হয়েছে? দেখো, জীবনে প্রাপ্ত সমস্ত কিছু নিজের সঙ্গে মৃত্যুর সমর্পণ করে কবি জীবনের সব
দেনা মৃত্যুতে শোধ করবেন বলে মনে করেছেন। তারপর দেখো শিক্ষার কবিতায় বন ও আকাশকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? শিক্ষার কবিতায় বনকে টিয়ার পালকের সঙ্গে তুলনা করা হয়েছে এবং আকাশকে ঘাস ফড়িংয়ের দেহের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে দেখো আমি বলছি রজনী চাটুর্যে মরবে না। রজনী চাটুর্যে কেন মরবে না? দেখো প্রকৃত অভিনেতা তার অভিনয় প্রতিভার গুণে দর্শকের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থেকে যান, একথা বোঝাতেই কালীনাথ সেন এমন মন্তব্য করেছেন। তারপর দেখো সৌম্য মিত্র বলে ওঠেন, কি বলে ওঠেন? সৌম্য মিত্র বলে ওঠেন, যাও যাও, এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি, ওই দোলে দোলে করে। তারপর দেখো মরে যাব তবু ভুলবো না, কাকে না ভোলার কথা বলা হয়েছে? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় আমৃত্যু তার প্রাক্তন প্রেমিকার অদ্ভুত করে চেয়ে থাকার কথা মরে গেলেও ভুলবেন না, এরকম বলা হয়েছে। পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। বেশ, তারপর দেখো কাদের জয় করেছিলেন সিজার? সিজার জয় করেছিলেন, জয় করেছেন গলদের, গলদের জয় করেছিলেন সিজার। তারপরে দেখো মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? অলৌকিক গল্পে উল্লেখিত তৃষ্ণার্ত মর্দানা তৃষ্ণার্ত থাকার কারণে নড়তে রাজি ছিল না। তারপর দেখো ব্যাপকতা বলতে কি বোঝো? ব্যাপকার্থকতা একটি শব্দের অর্থ যখন অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাকে ব্যাপকার্থকতা বলে, যেমন আম জাম কাঁঠাল বেল তাল সুপারি নারকেল ইত্যাদি। তারপরে দেখো বর্গান্তর কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয় তখন কোনো পরিবর্তন ঘটে, সেই প্রক্রিয়াকে বর্গান্তর বলে। বহু সরিতা কাকে বলে? উপন্যাস বা মহাকাব্য বা বিভিন্ন আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বর অত্যন্ত বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে উঠে আসা চরিত্রগুলি বিভিন্ন ভিন্ন ভিন্ন স্বরকে যেমন প্রতিষ্ঠা করে তেমনি এইসব স্বরের জটিল বিন্যাসকে গ্রথিত করে। তাই এই উপন্যাস বা মহাকাব্য কথা বিশ্ব মিথাইল বাকতিল একেই বহু সরিতা বলে আখ্যা দিয়েছেন। তারপরে দেখো সেট 14 নাম্বার, সংসারে তার নাকি মন নেই। কার মন নেই সংসারে? সংসারে নিখিলের মন নেই, সে অবসর সময়টা বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তারপর দেখো তারা এসব মানবে না, কাদের কথা বলা হয়েছে, কারা কি মানবে না? বক্তার মনে হয়েছে কেন? দেখো ইংরেজ শিক্ষিত রুচিমান দর্শকরা একথা মানবে না, শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে না বলে বক্তার মনে হয়েছে। তারপরে দেখো তাকে এই রূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? কে কাকে বন্দি করে রেখেছিলেন? শাহজাহান নাটকে ঔরঙ্গজেব তার ছোট ভাই মুরাদকে বন্দি করে রেখেছিলেন। বেশ, তারপরে দেখো পৌষে বাদলা সম্পর্ক গ্রামে ডাকপুরুষের পুরনো বচন আছে, শনিতে 7 মঙ্গলে 5 বুধে 3 বাকি সব দিন দিন। তারপরে দেখো মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে বক্তা কি শোনেন, কবি শোনেন মাঝে মাঝে কয়লা খনির গভীর বিশাল শব্দ। বহুদিন শহরে আছি, বহুদিন শহরে থাকার ফলে কবি কি উপলব্ধি হয়েছে? কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় বহুদিন শহরে থাকার ফলে বক্তা দেখেছেন নির্বিচারে সবুজ ধ্বংস করে ধূসর নিষ্প্রাণ কংক্রিটের শহরের বিস্তার ঘটছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। কে কেন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ঘুমহীন ক্লান্ত ও বিহ্বল শরীরটাকে স্রোতের মতন আবেগ দেওয়ার জন্য সুন্দরী বাদামি হরিণটি নদীর জলে নেমেছিল। আমি তা পারি না, বক্তা কি পারেন না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। তারপরে দেখো বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রনাথের মালতীলতা দুলে গানটি ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশনের কথা বলা হয়েছে। তারপর দেখো দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, সেই সময়ে মঞ্চসজ্জা কেমন ছিল? তো সেই সময় মঞ্চসজ্জার যে বর্ণনা দেওয়া হয়েছে তা হলো পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি, মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। তারপর দেখো স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? স্পেনের ফিলিপ কেঁদেছিলেন যখন বিরাট আর্মাডা ডুবে গিয়েছিল, তখন স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। তারপর দেখো আমার চোখে জল
বক্তার চোখে জল কাদের জন্য? নিজেদের জীবন বিপন্ন করে খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের খাবার পৌঁছে দেওয়ার জন্য? পাঞ্জা সাহেবের সাধারণ মানুষের আত্মত্যাগের কথা ভেবে শ্রদ্ধায় অলৌকিক গল্পের কথকে চোখে জল আসে? একভাষিক দ্বিভাষিক অভিধান কাকে বলে? এক ভাষার শব্দকে যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় একভাষিক অভিধান। যেমন বাংলা থেকে বাংলা শব্দ। আর এক ভাষা থেকে যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। যেমন বাংলা থেকে ইংরাজি। তারপর দেখো বর্ণনামূলক সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে পদগুলি পরপর পরস্পর যুক্ত হয়ে যে সমস্ত পদ গঠন করে সেই পদটি অর্থ মধ্যস্থ কোনো পদকে নয় বরং বাইরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বর্ণনামূলক সমাস বলে। যেমন চন্দ্রমুখী হাতাহাতি। সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? যে সমস্ত ব্যাকরণ সমস্ত বাক্যে কিভাবে সংজাত হয় তার সংবাদ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। তারপর দেখো অন্ন শব্দের আদি অর্থ পরিবর্তিত অর্থ নির্ণয় করে পরিবর্তনের ধারা উল্লেখ করো। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ হলো ভাত, পরিবর্তনের ধারাটি হচ্ছে অর্থের সংকোচ। ঠিক আছে, এরপর 15 সেট থেকে পরের দিন আলোচনা করব। বেশ, ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থাকো, তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক, ভালো হোক।